গুড ইভিনিং। আজ আমাদের মধ্যে আছে একটা ছোট্ট পুচকি মডেল, যার সাথে আমার ভেরি রিসেন্ট আলাপ হয়েছে। ভেরি রিসেন্ট বলবো না, প্রায় 1.5 মাস হতে চললো। খড়গপুরে রাইজিং স্টারের প্রোগ্রামে আমরা গেছিলাম, আপনারা সবাই জানেন। সেখানেও কিডস ক্যাটাগরির উইনার হয়েছিল, এবং যখন ও প্রথম হেঁটে আসছিল ফার্স্ট রাউন্ডে, তখনই উইনার ঘোষণা হয়ে গেছিল। মানে উইনার ঘোষণা হয়ে গেছিল মানে আমি আর রোমা দাশগুপ্তর মুখ থেকে বেরিয়েছিল ব্যাপারটা। তারপরে দেখা গেল সবশেষে অত কষ্টের পর যখন উইনার জানতে পারলাম, তখন দেখলাম না, আমাদের কথাটাই সত্যি। যাই হোক, আলাপ করাচ্ছি আজকের সেই পুচকি, এবং তার সাথে অবশ্যই তার মায়ের অবদান সবসময় থাকতে হবে। এবং ক্যামেরার পেছনে আজকে আমাদের ওর বাবা আছে, ওর বাবার সাথে আলাপ হবে। ওর মায়ের সাথে আগে আলাপ করে, এই মা আজকের প্রোগ্রামের হোস্ট হচ্ছে আমাদের ওর মা। ওর মাই আজকে সবকিছু বলবে। বলুন। হ্যাঁ, নমস্কার, শুভ সন্ধ্যা সকলকে। আজকে স্যারের ইনভিটেশনে আজকে আমরা এখানে এসেছি বিকজ রাইজিং স্টার ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকে আমাদের এখানে পাঠানো হয়েছে। বিকজ রাইজিং স্টার কিডস উইনার হচ্ছে আমার মেয়ে তোষানী চ্যাটার্জি, যেটা 21শে ডিসেম্বর খড়গপুরে হয়েছিল। সেখানেই সদ্য আলাপ হয়েছিল আমার স্যার আর ম্যামের সাথে। অল্প দিনের আলাপ হতে পারে, কিন্তু সেই আলাপটা এখন মানে খুবই ঘনিষ্ঠ জায়গায় পরিণত হয়েছে। খুবই স্যারের সাথে একটা ভালো সম্পর্ক হয়েছে। আর অসংখ্য ধন্যবাদ জানাই রাইজিং স্টার ফাউন্ডেশনেরকে, আরজু ম্যাম, আদিত্য স্যার অ্যান্ড ফুল গ্রুপকে, ফুল টিমকে, যারা আমাকে আজকে এই জায়গায় মানে আসতে, মানে ইনভিটেশনটা আজকে আমি তাদের জন্যই পেয়েছি বলা যায়। সুতরাং রাইজিং স্টার ফাউন্ডেশনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আজকে তাদের জন্য আজকে আমি এই ব্রডকাস্টটাতে আজকে স্যারের ইনভিটেশনটায় আসতে পেরেছি। বাকিটা আমরা শুনবো হচ্ছে আমাদের পুচকে মডেলের থেকে। তো তুই কিভাবে তোর এই জার্নিটা শুরু? কি পড়িস, কতটা, কোন ক্লাসে পড়িস, কোন স্কুলে পড়িস, স্কুলে তোর কটা বন্ধু আছে, কে তোকে একটু পিটি ফিটি দেয়, কে কি করে, কে তোর সাথে জেলাসি করে, সবকিছু বলতে হবে তোকে। আজ সব শুনবো। কন্টিনিউ। Namaste India, my Yes. name is Toshani Chatterjee. I am coming from the city of Chai, Kolkata. My school name is Haryana Vidya Mandir. I am studying in class 3. I am a creative folk dancer. My hobbies are dancing, acting, anchoring and traveling. Modeling is my passion. Thank you so much for giving me this opportunity. Thank you. এবার বল যে তোকে যখন স্কুল যাস, স্কুলে তুই মোটামুটি তো একটা সেলিব্রিটি, তাই তো? তোকে মোটামুটি স্কুলের বন্ধুরা কি বলে, কেমন করে বলে, কি বৃত্তান্ত, সেগুলো বলে এবার। একদম যেন একদম তুই আমাদের সাথে গল্প করছিস। প্রথমেই আমি যখন শোজগুলো উইন করি, তারপরে স্কুলে যাই, আমার সব বন্ধুগুলোই বলে কংগ্রাচুলেশনস, অবশ্যই বলে। আর অনেকই হ্যাপি হয় ওরা আমাকে, মানে উইনারের ওটা, আমি যে টাইটেলটা পেয়েছি ওটা জেনেও ওরা। আর সবাই তো ভালোটাই বলে, তো খারাপটা কে বলে সেটা বল। আমার মানে একটু একটু রেগে ঠেগে যায় না কেউ, যে একটু ওই সেই একটা রাগ হয় না, যে রাগটা হচ্ছে ভাই তুই পারিস, আমি পারিস না, আমি পারছি না, এরকম টাইপের কিছু হয়? তোকে বলে টলে যে ভাই কেন এসব? থাকবেই। তো সেরকমও একটু কিছু শুনতে চাইছি, কারণ এইগুলো আমাদেরকে না অনেক এগিয়ে নিয়ে যায়। যখন কেউ আমাদের সম্বন্ধে নেগেটিভ কিছু ভাবে, তো সেরকম আছে নাকি তোর তোর কোনো বন্ধু বান্ধব? একটাই আছে, হুম। যে আমার জন্য আগে আমার বেস্টি ছিল, বাট এখন আর নেই। সে কি, এ আবার হয় নাকি? হয়। আরে ও খুবই মিথ্যে কথা বলে। কিরকম কিরকম? যে কি ও বলে কি আমি ভ্যাম্পায়ার। হ্যাঁ, তুই ভ্যাম্পায়ার এই না। আমি হেভি ভ্যাম্পায়ার ভালোবাসি। আমি ভ্যাম্পায়ার সিরিজ মারাত্মক দেখি, জানিস, মারাত্মক ভ্যাম্পায়ার সিরিজ দেখি। তারপরে তারপরে তারপরে
তারপরে বলে কি ওর আমাদের স্কুলটা নাকি ওর নিজের স্কুল। ও সব এসব এসব তারপরে 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 এইগুলোই বলে, আর কিছু না। তো এটা তো মানে তোর না বলে ও স্কুল বলে দেবে, এটা কোনো কথা হলো? আরে না, বলে কি ওর কাকার স্কুল এটা, মানে ওর নিজের কাকার স্কুল সেটা। এই অডিও ঠিক আছে? অডিওটা বুঝতে পারছি না কেন আজকে অডিওটা আসছে না, কেন বুঝতে পারছি না। আচ্ছা, যারা দেখছো আমাদের ভিউয়ার্সরা একটুখানি দেখবে অডিওটা ঠিক আছে কিনা, অডিওটা ঠিক আছে কিনা যদি একটু কেউ দেখো, দেখো তো একটুখানি তোমার ফোনে একটু চালিয়ে দেখো তো। আইটা ক্লাব, যাই হোক, তুই বলতে থাক তোর স্কুলের এমন একটা গল্প বল যে গল্পটা তোর মা জানে না, তোর বাবা জানে না। আমি একদিন ক্লাস 2-তে একটা ছেলের পেন্সিল বক্স জানলা দিয়ে ফেলে দিয়েছি। সর্বনাশ আমাদের করেছে। টিম করে একটা ছিল? গার্লস টিম করে ফেলে দিয়েছি। তারপরে ও ম্যামকে বলেনি। ম্যামকে বলেনি? না। কেন ম্যামকে বলবে না কেন, মানে কি কারণে ম্যামকে বলবে না সেটা বল। আরে ম্যামকে বলেনি, ওর ইচ্ছা ছিল এই জন্য বলেনি। মানে মানে তোদের ইউনিটিটা অনেক বেশি ছিল, তোদের ইউনিটিটা অনেক বেশি ছিল বলে ও ভয় পাচ্ছিল যদি আমি বলি তারপরে তো দুঃখ টুক্ষ আছে কপালে, এটা হয়তো হতে পারে, কিন্তু তাছাড়া তো না বলার কোনো কারণ দেখতে পাচ্ছি না। আচ্ছা, এবার তোষানির মায়ের থেকে জিজ্ঞেস করব ওর বাড়ির যে লাইফটা, ও বাড়িতে কখন কি করে, কি বৃত্তান্ত, সেই ব্যাপারে বলুন। অ্যাকচুয়ালি সকালবেলা ঘুম থেকে ডেইলি যেরকম নর্মাল লাইফ হয় সেটাই আমাদের ধরুন মানে ওর লাইফটা। মানে ছোটবেলা থেকে দেখতাম মিরারের সামনে দাঁড়িয়ে একটু নাচছে, একটু গান গাইছে, মানে ওকে ক্যারেক্টারিতে দিয়েছিলাম ফার্স্টে যে একটু মেয়েদের এখন সেলফ ডিফেন্সটা ভীষণ দরকার, যে যা আমরা দেখতে পাচ্ছি সেই জন্য সেলফ ডিফেন্সের জন্য দেওয়া হয়েছিল। বাট ওর মানে 1.5 বছর পর ও বলছে আমি আর করবো না, বাট সেটা জোর করেছিলাম, তারপরে দেখলাম আলটিমেটলি না জোর করে কোনো জিনিস হয় না, মানে 1 মাস 2 মাস হয় কিন্তু সেটা কন্টিনিউটি বজায় রাখা যায় না। তো আমি ওকে একটা ইনস্টিটিউটে ভর্তি করি, যেহেতু ওর অ্যাক্টিং এর দিকে একটু ইন্টারেস্ট আছে, SMPI তে আমি ভর্তি করি। ও SMPI এর পাস্ট স্টুডেন্ট, অ্যাক্টিং মডেলিং ইনস্টিটিউটে পাস্ট স্টুডেন্ট। তো ওখানকে ওই 1 বছর শিখলো, 1 থেকে 1.5 বছর, যেহেতু অনেক ছুটি ছিল, হলিডে ছিল, সুতরাং ওই ক্লাসটা একটু লং ছিল। 1 বছরের জন্য একটু 1.5 বছর করা হয়েছিল এক্সাম মিলিয়ে। তো ওখানে শেখার পরে সেই জিনিসটাকে আমাকে ধরে রাখতে হবে, মানে আমি যদি যে কোনো জিনিস শিখে বাড়িতে বসে থাকি সেটা তো হয় না, আমাকে প্র্যাকটিসের মধ্যে থাকতেই হবে, হার্ডওয়ার্ক বলুন প্র্যাকটিস বলুন। তো আমি ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে একদিন দেখি যে একটা মেয়ে হাঁটছে যেরকম র্যাম্প ওয়াক, তখন না পেজেন্ট কি জিনিস সত্যি আমি জানতাম না, যে জিনিসটা জানি না বা জানতাম না সেটা কনফেস করতে আমার কোনো মানে বাধা নেই, যেটা আমি জানি না সেটা যে শিখেছি সেটা শিখেছি। তো সেখান থেকে দেখতে পেয়ে তার মায়ের নাম্বারটা আমি মেসেঞ্জার থেকে কালেক্ট করি যে এটা কি, তখন পেজেন্ট কথাটা আমি শুনলাম, আমি র্যাম্প ওয়াক জানতাম। তারপরে মানে কিভাবে ও কোথা থেকে শিখেছে নাম্বারটা আমি পেলাম। তো সেখান থেকে আমার আলাপ হয় ওর গুরুজি যিনি আছেন একে মডেলিং একাডেমির যিনি ওনার অজিত কিং স্যার। তো অজিত কিং স্যারের হাত ধরেই আমার এই ইন্ডাস্ট্রির ধরুন সূত্রপাত যাকে বলে। তো অজিত কিং স্যারের কাছেই আমি এসেছি মানে ওকে নিয়ে যে কিছু যাতে শিখতে পারে। যখন এসেছিল তখন তো আমার মেয়ে কিছুই জানতো না, ধরুন মানে স্যার পুরোপুরি হাতে ধরে যাকে বলে শেখানো, তখন 7 বছর বয়স আমার মেয়ে, তখন আমি স্যারের কাছে নিয়ে এসেছিলাম মেয়েকে। যে এখন এই কালকে ওর বার্থডে, 9 বছরে পা দেবে। তো আগে জানলে ভালো হতো রে। তো এটা আমার কাছে একটা বড় অ্যাচিভমেন্ট বলুন, ওর বার্থডে একটা স্পেশাল গিফট যে আজকে এই এত বড় একটা ব্রডকাস্টে যে বার্থডের আগের দিন আমি এসেছি, এটা একটা ধরুন এটা আমারই অস্বস্তি হচ্ছে যদি আমরা আগে জানতে পারতাম একটু। 9th ইয়ারে ও যে পা দেবে, একদম অডিও ঠিক আছে। তো এই 9th ইয়ারে এসে যে আপনার সাথে ধরুন আলাপ বা এই ব্রডকাস্টে যে আসতে পেরেছি, এটা একটা ধরুন বার্থডে প্রি বার্থডে গিফট বলাই যেতে পারে। তো স্যারের মাধ্যমে কিভাবে কি ইন্ডাস্ট্রিতে হলো সেসব গল্প তো চলতেই থাকবে।
তো স্যার ছাড়া এই ইন্ডাস্ট্রিতে সার্ভাইভ করা আমার পক্ষে একদমই, ধরুন আমি আননোন, কোথায় কি করব না, গাইডেন্স পুরোপুরি স্যারই মানে দিয়েছেন। আজকে রাইজিং স্টারের মাধ্যমে হয়তো আমি এখানে বসে রয়েছি। আরজু ম্যাম, আদি স্যার ভীষণই ভালো মানুষ, ভীষণই কাইন্ড হার্টেড পার্সন, কিন্তু আজকে আমি রাইজিং স্টারে কেন গেলাম, কার জন্য গেলাম, সেটাকে আমাকে তো ধরুন ভুলে গেলে হবে না, কিন্তু স্যারের মাধ্যমে আমি আজকে রাইজিং স্টারকে চিনেছি। রাইজিং স্টার ভীষণ বড় একটা ফাউন্ডেশন, মানে অর্গানাইজেশন, কিন্তু স্যার না থাকলে হয়তো যেতে পারতাম না। গ্রুমিং ছাড়া কিছুই পসিবল নয়। এটা ঘটনা, এটা মানে সত্যি কথা বলতে মানে গুরু ছাড়া হ্যাঁ, কোনো কিছুই লাইফে পসিবল না। এগানো যায় না। অ্যাকচুয়ালি র্যাম্প রাই যখন ও ফার্স্ট শোটা করেছে তখন কিন্তু উইদাউট গ্রুমিং ওর এখনো অব্দি 12টা শো করেছে, বাহ, 12টা পেজেন্ট করেছে, তার মধ্যে 4টেতে কিছু হতে পারিনি যেহেতু ওটা ফার্স্ট রানার আপ হয়েছে, ঠিক, ঠিক, আর ঠিক। একটাতে টাইটেল অ্যাচিভ করেছে সুপার মডেল অফ দ্য ইয়ার, আর 7টা উইনার হয়েছে। শুধুমাত্র দেখুন, ভালো গুরু পাওয়াটাও এখনকার একটা দিনে অনেক বড় ভীষণ সাবজেক্ট। বড় একটা পাওনা বলুন, কিন্তু মানে আমি যে আমার মেয়েকে একজন সঠিক গুরুর কাছে নিয়ে যেতে একদম, পেরেছি, এটাই সবথেকে বড়। এটা আমি স্যারের কাছে গ্রেটফুল বলুন বা থ্যাঙ্কফুল বলুন, মানে ঈশ্বর আমাকে সেই জায়গাটা করে দিয়েছে, চিনিয়ে দিয়েছেন। এই ব্যাপারে একটুখানি বলি। যখন আমরা 24শে ডিসেম্বর মনে হয়, 21শে ডিসেম্বর, না আমি ইয়েটা কবে হলো, আরজু ম্যামরা কবে এলেন এখানে লাইভে? 27শে ডিসেম্বর। 27শে ডিসেম্বর। সত্যি কথা বলতে সেই দিনকে যে লাইভটা হয়েছিল সেই লাইভে আমি বলেছিলাম যে বিষয়টা এরকম, যে কলকাতা থেকে এতটা দূর, একটা পুরো দিন নষ্ট, পুরো দিন নষ্ট বলবো না, সরি, মানে একটা পুরো দিনের জার্নি, কারণ ওখানে গেলে আর আমি সেকেন্ড কোনো শোতে যেতে পারবো না, বাড়িতে ফিরতে পারবো না, সবকিছুর একটা টেনশন আছে। পরের দিন সকালে 11টার সময় একটা ভাইটাল মিটিং আছে, মানে পৃথিবী উল্টে গেলেও আমাকে যেতে হবে, ট্রেনের টিকিট রিজার্ভ করা। বাট সব তার থেকেও বড় জিনিস হচ্ছে রুমা দাশগুপ্তকে আমরা সবসময় পাই না, সেই দিন সেখানে রুমা দাশগুপ্ত ছিল। তো আমরা যখন ওখানে ঢুকলাম তখনকার পর থেকে টোটাল যে জার্নিটা আগের দিন বলেছিলাম, সেটা আমি বারবারই বলতে আমার ভালো লাগবে, যে গেস্টকে কিভাবে রেসপেক্ট দিতে হয়, গেস্টকে কিভাবে ফেলিসিয়েট করতে হয়, সেটা আরজু ম্যামের থেকে শিখতে হবে। আমিও শিখেছি, আমিও শিখেছি। আমি মনে করতাম যে আমি হয়তো গেস্টকে এমন কিছু দিই যাতে গেস্ট আমাকে সারা জীবন মনে রাখবে, বাট আমাকে কে মনে রাখতে পেরেছে আমি জানি না, বাট আমি কিন্তু আরজু ম্যামের সাবজেক্টটাকে এমনভাবে মাথায় নিয়ে নিয়েছি যে আমি ভগবানকে বলবো যে আমাদের সম্পর্কটা যাতে সারা জীবন থাকে। সেখানে যখন ও ফার্স্ট স্টেজে এলো, তোর মনে আছে কিনা জানি না, ভিডিওগুলো দেখলে বুঝতে পারবি, একটা লোক খুব চিৎকার করছিল, জানিস সে লোকটাকে? ইয়েস। তখন আমি কিন্তু ওকে চিনি না। আমার একটা ক্যারেক্টার আছে, আমি যেখানে যাই সেখানে আমি নিজের ফোন থেকে ভিডিও করি, সেই ভিডিওটাকে এনে আমি বড় স্ক্রিনে ফেলে অ্যানালাইজ করি। এটা তো 65 এর উপরে আছে। আমি বড় স্ক্রিনে ফেলে সেটাকে অ্যানালাইজ করি, কারণ আমি সেখান থেকে ভবিষ্যতের বাচ্চাটাকে, আমার চোখে সবাই ভবিষ্যতে ভালো কিছু করবে, কিন্তু স্পেশাল তো তার মধ্যে হবেই, স্পেশাল তো যার মধ্যে হবে। খানিকক্ষণ আগে আপনি যাকে দেখলেন, জয়স্মিতা, আমার মেয়ে, যে এই ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আসতেই চায়নি, ও ঘুম থেকে উঠে এরকম করেও যদি ছবি তোলে সেই ছবিটা ওর ভালো হতো, কিন্তু ফ্যাশন ইন্ডাস্ট্রিতে যাবে না। সারাদিন মডেল মডেল মডেল, ফ্যাশন ইন্ডাস্ট্রি, এখানে শুট চলছে, আমার মেয়ে স্কুল থেকে ঢুকলো, স্কুল থেকে ঢুকে চলে গেল, ওর কোনো ইন্টারেস্ট নেই। ফটোগ্রাফার এখান থেকে ওর একটা ক্যান্ডিড মেরে দিল, দারুণ ছবি হলো। 2022 সালে আমি একটা বিশাল বড় শো করেছিলাম, 777 দুর্গা। কলকাতায় না, ভারতবর্ষে না, পৃথিবীতে এখনো এতগুলো মা দুর্গাকে কেউ একসঙ্গে দাঁড় করাতে পারেনি। 777 বলে 852 জন দুর্গা প্রিন্সেপ ঘাট থেকে রেড রোড অব্দি ওয়াক করে, যেটা এখনো অব্দি, মানে আমিও আর সবাই তো নিজের রেকর্ড নিজে ভাঙতে চায়। আমার কম্পিটিটর, ভগবানের আশীর্বাদে সেরকম কম্পিটিটর এখন অব্দি পাইনি আমি,
বাট নিজেও সেই কম্পিটিশনটা হয়তো আমি আর নিজের সাথেই করতে পারবো না, এরকম একটা ইভেন্ট হয়েছিল। সেই ইভেন্টের আগে ওর কানাডা চলে যাওয়ার কথা ছিল পড়াশোনা করতে। সেই কানাডা না গিয়ে ওর সেই টাকা থেকে আমি আমার এই প্রোগ্রামটা করি। আমার হঠাৎ করে ব্যালেন্স ফল করে গেছিল একটা অসুবিধার জন্য। আজকে সে চলে গেল কোথায়? আজকে সে ভগবানের আশীর্বাদে সারা পৃথিবী ঘুরছে। দেখে কি মনে হলো? লুকস দেখে কি মনে হলো? ইয়েস, মডেল। সুতরাং বাড়িতেও কিন্তু আমরা শুধু স্টেজে উঠে সাজগোজ করেই মডেল না, আমাদের কিন্তু প্রফেশনাল লাইফে আমাদের কিন্তু বাড়িতেও সেই রকম ব্যাকগ্রাউন্ডই মেনটেন করতে হবে, অবশ্যই। সেরকম ব্যাকগ্রাউন্ডে মেনটেন করতে হবে। আমাদের হাঁটা চলা, চাল চলন, কথাবার্তা সবকিছু আলাদা হতে হবে। ডেফিনেটলি একদম। একটু কমেন্টস পড়ি। জয় কর্মকার, একজন সিনিয়র ফটোগ্রাফার, উনি লিখেছেন গুড ইভিনিং অল। গুড ইভিনিং জয়। অয়ন মুখার্জি আমার খুব বড় একটা ফ্যান, সে লিখেছে গুড ইভিনিং অয়ন। তথাস্তু পাপ্পু, একজন লেভেল ফটোগ্রাফার, একজন লেভেল অ্যাঙ্কার, সাথে খুব মিষ্টি ভাষী একটা মানুষ, অলসো এ বিগ সেলিব্রিটি। তথাস্তু, আমাকে প্রচন্ড ভালোবাসে, অ্যাডমায়ার করে। সে তোকে লিখেছে লাভলি। নিতু সিং ওদের কেউ না, নিতু সিং ভুনিয়া, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ? রাইজিং স্টার ফাউন্ডেশনারি গুড ইভিনিং লিখেছে। গুড ইভিনিং। অয়ন লিখেছে হ্যাঁ অডিও ঠিক আছে। অয়ন লিখেছে হ্যাপি বার্থডে ইন অ্যাডভান্স, গড ব্লেস ইউ। সবাইকে রাত্রিবেলা বসে সবাইকে সবার উত্তর দেওয়া, লাভ সাইন দেয়া, কেয়ার সাইন দেয়া, এটা কিন্তু কাজ। যাই হোক, এবার এবার এগোচ্ছি। সেটা হলো যেটা জিজ্ঞেস করছি যে সব থেকে বাড়িতে ডিস্টার্বিং কি করে, ও সব থেকে বেশি বদমাইশি কি করে? ও খুব একটা দুরন্ত নয় বলা যায়, কিন্তু মাঝে মা মাঝে- কিছু ভুল বললে কিন্তু সঙ্গে সঙ্গে টেনে নেবি কিন্তু, হ্যাঁ বল। কিন্তু মাঝে মাঝে বেশি দুষ্টুমি হয় বাবার সাথে। মানে আমার সাথে না অতটা করে না কিছুই, মানে আমার সাথে মানে নর্মালি থাকে। আর যত ওর পাপা যখনই আসে তারপরেই ও দুষ্টুমিটা শুরু হয়, ওর সাথেই যত কিছু। আমার সাথে কিন্তু খুব একটা করে না। মানে তাহলে আমি সারাটা দিন ধরুন আমার সাথেই কাটায়, এমনি নর্মাল পড়াশোনা বলুন, আর সারাক্ষণ শুধু হিলসটা সামনে থাকবে, যতই এক্সাম থাকুক যতই যাই থাকুক ওই অ্যান্সার বলবে হেঁটে হেঁটে, ওয়াকিং করতে করতে ওর অ্যান্সার। এটাই বলার। আর ধূপ ধাপ দেয় মা? মাঠটা দেয়? না, হ্যাঁ অল্প। অল্প? মানে কি হিসাবে নিস ওটা? কি হিসাবে নিস মানে হচ্ছে, মানে আমার মেয়ে যেমন, আমার ছেলে আর মেয়ে দুজনে পাশের ঘরে গিয়ে বললো দুটো দিল ধূপ ধূপ করে, আর আমি তো পায়ে মারতাম, আমার তো পায়ে মারার জায়গা হচ্ছে এইটা, ওখানেই মেরেছে, লাগেনি। পাশের ঘরে গিয়ে দুজনকে বলতো। তুই তুই তো কাউকে বলিস না? পাপাকে বলি। কাকে বলিস? তবে বাবার মেয়ের একটা কেমিস্ট্রি সবসময় থাকে, যে বাবা চলে আসা মানে এই মেয়েদের একটু বেশ একটা ব্যাপার থাকে। বল অবশ্যই। তুই বল, তোর কাছে তোর বাবা মার ভূমিকাটা বল। তোর মা বাবা তোকে কতটা এই কাজের জন্য ইন্সপায়ার করে, কিভাবে তুই কি করিস বল। মাই প্যারেন্টস আর ভেরি সাপোর্টিভ। তাদের ছাড়া আমি এই ইন্ডাস্ট্রিতে আসতেই পারতাম না। ভেরি গুড, ভেরি গুড। আর মানে মানে যেটাকে সেই মা বাবাটা খুব খিচখিচ করে না, এটা কর 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 কর, সেরকম করে তো? না, তাহলে কিরম করে কি বলে? একবার বলে দুবার বলে করে নি আমি। করে নিস? তো খুব লক্ষ্মী মেয়ে, খুব লক্ষ্মী মেয়ে, তাই তো? হ্যাঁ লক্ষ্মী। তবে বাচ্চারাই তো একটু দুষ্টুমি করে, বাচ্চারা দুষ্টুমি করবে না, এটা কোনো কথা হলো? ঠিক আছে, এই যে পেন্সিল বক্স ফেলে দিবি, পেন্সিল বক্স দিয়ে মাথার মধ্যে দাম করে মারবি, এটা চলে। আর মেয়েদেরকে কিছু বলে না কেন বলতো মেয়েদের কিছু বলে না? লক্ষ্মী হয় তাই। লক্ষ্মী হয় না, কালিও হয়। তুই খামচে ফামচে দিস তখন। আর তারপরে আর একটা কারণে বলে না, সত্যিটা শুনবি? সত্যিটা হলো তোকে কিছু বললো আর তুই ভ্যা করে কেঁদে দিলি, তখন সেই জন্য কিছু বলে না। আমি পাপা এলে আমি আর পাপা ব্যাডমিন্টন খেলি কোথায়? ঘরে। ঘরেই? হ্যাঁ। হয়ে গেল,
হয়ে গেল। এই আমাদের সোনাই দাদাকে দেখলি, দেবজয় দাদা, দেবজয় দাদার এটা হচ্ছে ফুটবল গ্রাউন্ড ছিল, ফুটবল গ্রাউন্ড এটা। ও আর আমাদের দুটো ডগি আছে, ওরা একসঙ্গে ফুটবল খেলতো। এখন দেখ কত গম্ভীর হয়ে গেছে সবাই। সঙ্গীতা মুখার্জি লিখেছে, গুড ইভিনিং দাদা, গুড ইভিনিং সঙ্গীতা। যাই হোক, এবার ওর এমন কোনো মোমেন্টস বলুন এই ইন্ডাস্ট্রি রিলেটেড, কাজ রিলেটেড, যেটাতে আপনি মা হিসাবে আপনার কাছে এমন কিছু দিন যেটাতে ওর এই প্রেজেন্টেশনটা আপনি খুব খুশি, বা সেই দিনের ব্যাপারে যদি কিছু বলেন। 2024-এ ওর জার্নিটা শুরু হয়েছিল এই স্যারের হাত ধরেই ধরুন। তো 1 বছর আমি মানে শুধু তাকিয়েছিলাম যে কবে উইনারের ক্রাউনটা পাবে। দেখুন সবাই চায় যে যাতে একটা জায়গায় পৌঁছায়। এত কষ্ট করে প্রতিদিনই আমি মানে তাও স্যারকে বলতাম, স্যার আর কি হবে না স্যার, হবে না। মানে পেশেন্সটা রাখা এই ইন্ডাস্ট্রিতে ভীষণ দরকার। প্রতিটি প্যারেন্টসকেই আমি বলছি, পেশেন্স ছাড়া এই ইন্ডাস্ট্রিতে সার্ভাইভ করা একদমই যাবে না। তো 1 ইয়ার পুরো পেশেন্স রেখেছি, কি হবে কি হবে, মানে ফার্স্ট রানার আপ, ফার্স্ট রানার, মানে একটা ট্যাগই লেগে গেছিল ফার্স্ট রানার আপ। আমি তো বলতাম কি ট্যাগ লেগে গেছে আমার। First runner up? হ্যাঁ, তো যেদিন একটা জাস্ট একটা কথা আটকাচ্ছি, শ্রেয়া ঘোষালই তো সেই সেই গায়িকা যাকে জি বাংলা থেকে, এই সারেগামা থেকে শ্রেয়া ঘোষালই তো মনে হয় আউট হয়ে গেছিল। হ্যাঁ, অরিজিৎ সিং কেও তো ইন্ডিয়ান আইডল থেকে আজকে তারা কোথায় আজকে তারা Star। সুতরাং দেখ, তাদের নাম বলছি, আমার গায়ে গুজবাম্পস হচ্ছে। দেখ, এটাই হচ্ছে সাবজেক্ট। হারের পেছনে না, যে কোনো হারের পেছনে একটা সফলতা লুকিয়ে আছে। অবশ্যই যদি না মানে যদি না হারি তাহলে কিন্তু সফলতার আনন্দটা বোঝাই যাবে না। এই একটা বছর অপেক্ষা, যে ওই 18ই মে 2025 যে মিস্টার অ্যান্ড মিস তোমার শিয়ালদায় যে শোটা হয়েছিল, একটা বছর, তো ওইখানেই মানে কি বলবো, ওটাই ফার্স্ট অ্যাচিভমেন্ট ওর। তারপর তো আস্তে আস্তে ধরুন 7টা শো উইন করেছে, তো স্যারের গাইডেন্সে। আরজু ম্যাম, আদি স্যার তো ভীষণই ভালো মানুষ, মানে ওনারা যখনই ডাকেন আমাদের পসিবল হলেই কিন্তু আমরা যাই। যে কোনো ধরুন ইভেন্ট বলুন, যে কোনো প্রোগ্রাম বলুন, স্যার ওখানে ফার্স্ট মে পারফরমেন্স করেছিল, তখন তো ম্যামের ওখানে রাইজিং স্টার সিজন 4-এ অ্যাজ এ রানওয়ে মডেল হিসাবে সুপার মডেল অফ দ্য ইয়ারের ট্যাগটাও পেয়েছিল। মানে সেই রানওয়ে ছিল। কিডসের রানা ছিল। অলিভিয়া চক্রবর্তী লিখেছে, গুড ইভিনিং, গুড ইভিনিং অলিভিয়া। আমাদের রুমা ম্যাম লিখেছে, গুড ইভিনিং, গুড ইভিনিং রুমা ম্যাম, তোমার জন্য অপেক্ষা করছিলাম। মুয়া সোনালী নাথ, সোনালী ম্যাম মেকআপ মনে হয় সোনালী ম্যাম করেছিল তোর? না না, রুমা ম্যামই করেছে। রুমা ম্যাম করেছিল না? না না, ওখানে ওই রাইজিং স্টারের ওখানে। হ্যাঁ 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 হ্যাঁ, ওই সোনালী লিখছে, সোনালী নাথ, গুড ইভিনিং দাদা, গুড ইভিনিং সোনালী। আমি ওই আব্দুল কালামের একটা ভয়েস ওভার রিলসে আসে, যেখানে আব্দুল কালাম বলছে যে আমি তো পাইলট হতে গেছিলাম, কিন্তু সবাই পাইলট হয়ে গেল, আমি ফেল করলাম। তো ভেবেছিলাম জীবনে কিছু হবে না। তো অনেক বছর পর যখন উনি রাষ্ট্রপতি হয়েছেন, যখন উনি নামছেন হেঁটে সিঁড়ি দিয়ে, তখন কেউ এসে একজন ওনার সাথে এসে কথা বলেছিলেন। সেই ভদ্রলোক যিনি কথা বলেছিলেন তিনি আজকের ডেটে পাইলট, কিন্তু উনি ফ্লাইটে করে উড়িয়ে নিয়ে এসছেন, উনি ফ্লাই করে নিয়ে এসছেন। সুতরাং এই একটা ব্যাপার আমি জীবনে দেখেছি, এবং আমার জীবনে আমি বারবার দেখেছি যে যখন প্রচন্ড ডিস্টার্বিং ভগবান কিছু আপনাকে দিয়ে দেবে, যখন মনে হবে আর কিছু নেই, আর কিচ্ছু হবে না, সেই সময় ভগবান একটা বড় কিছু দিয়ে দেয়। এই তো বলছি, একটা বছর, পুরো একটা বছর, কিন্তু মে মাস থেকে 2024-এর মে থেকে 2025-এর মে অবধি পুরো 1 ইয়ার শুধুমাত্র ফার্স্ট রানার আপ। মানে ভাবি, স্যারকে শুধু বলতাম কি হবে না স্যার, হবে না স্যার, স্যার বলছে পেশেন্স রাখুন, নিশ্চয়ই হবে।
এই ইন্ডাস্ট্রিতে পেশেন্স ছাড়া হয় না। এই ইন্ডাস্ট্রি না মা, এই ইন্ডাস্ট্রি না। তোকে বেঁচে থাকতে হলে তোকে পেশেন্স নিয়েই থাকতে হবে। তোকে চোখ বুঝেই থাকতে, মানে চোখ বুঝে মানে কি, আমি শুধু নিজের কেরিয়ারে ফোকাস করবো আর কিচ্ছু দেখবো না। পৃথিবীতে অন্য কেউ তোকে কিচ্ছু করবে না, তোকে শুধু তোকে নিজেকেই এগোতে হবে। তুই যখন সফল, তুই যখন সাকসেস হবি, তখন দেখবি সবাই তোকে নিয়ে ঘাড়ে করে নাচবে, তখন তোকে ঘাড়ে করে নিয়ে নাচবে। বাট যখন তুই সফল না, তখন শুধু তোর পাশে দুজন থাকবে, তোর পরিবার থাকবে, তোর বাবা মা থাকবে। আচ্ছা, ওরই তো একটা ভিডিও আমি দেখেছিলাম যে ও উইনার হয়ে এসছে, ওদের পরিবার থেকে, ওটা মনে আর একটা উইনারের মনে হয় না, ওর সবাই ওকে চ্যালেঞ্জ করে। বং সিরিজের অমিত দা লিখেছে তোকে তো শানি। অয়ন লিখেছে ইন এনি ওয়ার্ক পেশেন্স মাস্ট বি দেয়ার। রামা লিখেছে, রামা মেকআপ আর্টিস্ট লিখেছে, গুড ইভিনিং দাদা, গুড ইভিনিং রামা। যে সমস্ত অর্গানাইজারদের সাথেও কাজ করেছে, ধরুন প্রতিটি অর্গানাইজার খুবই ভালো, কিছু না কিছু নতুনত্ব শেখাই যায়। মানে যেখানে গেছে, ধরুন 12টা শো আমি করেছি, ও আজকে মানে শেখার কোনো শেষ নেই বলে না। তো প্রতিটি অর্গানাইজারকেও বলছি, মানে থ্যাংক ইউ বলুন, বা তারা এত সুন্দর এই ইভেন্টগুলো নিয়ে আসেন, যাতে এই সমস্ত ছোট ছোট কিডসগুলো বলুন, মিসেস বলুন, যারা পার্টিসিপেট করতে পারে তাদের নিউ ফিউচারের জন্য এত সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি করেন। সেই সমস্ত অর্গানাইজারকে মানে আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাই যে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম আপনারা করে দিচ্ছেন নতুন বলুন নিউ কামার্সদের জন্য। থ্যাংক ইউ। এই ব্যাপারে একটা কথা বলি, মানে যখন আমি 2021 সালে প্রথম, ততদিনে আমরা জানতাম যে র্যাম্প, রানওয়ে, এই যে ব্যাপারটা, এটা আমরা ওই ফ্যাশন টিভি দেখে অভ্যস্ত। তারপরে ওই কি জানো, ও যে রোলটা করেছিল, কি নাম জানো সিনেমাটা? হ্যাঁ, ওই যে সিনেমাটা, এখন মোটামুটি মডেল হব, রানওয়েতে হাঁটবো, মানে সবাই কিন্তু একটা ফ্রেমকে মাথায় রেখেছে যে আমি কঙ্কনা রানাওয়াতের মতন ওই ফ্যাশন সিনেমার ওইটা হব। বাট এটা কিন্তু আমাদের মধ্যবিত্তদের আই লেভেলের মধ্যে আসেনি। 2021 সালে কলকাতা ময়দানে বসন্ত উৎসবের মাঠে আমরা প্রথম এই কনসেপ্টটা চালু করি যে আমরা ফ্যাশন শোটাকে মিডল ক্লাসের মধ্যে টেনে নিয়ে আসব। সেখানকার প্রথম রানওয়ে মডেল হচ্ছে আমার মেয়ে জয়স্মিতা। তার আগেও স্কুল ফুলে একদম বিশাল বিশাল কিছু করেছে, মানে ওর কেরিয়ার একটা অদ্ভুত ভাবে, মানে ও যখন ডন বস্কো স্কুল আছে, বেলুর ডন বস্কো, সেখানে ওর প্রোগ্রাম চলছে, ওখানে না সরি ওই ডন বস্কো বিল্লা স্কুলে একটা বিশাল বড় শো হচ্ছে। তো সেখানে প্রথম মেয়ের শো দেখতে গেছি। সেখানে আমি ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছি, এত বড় লেন্স লাগিয়ে দাঁড়িয়ে রয়েছি, আমার মেয়ে ঢুকবে, ছবি তুলবো। আমার মেয়ে এসে পারফর্ম করে চলে গেল, আমি জানতেও পারলাম না। আমাকে আমার মিসেস বলছে, কি গো ছবি তুললে? আসুক তারপরে তো বলে, রুমা আমাকে এরকম করে ফোনটা যখন দেখাচ্ছে, তখন ভাবলাম যে এই মেয়েটাই আমার মেয়ে ছিল। বুঝতে পারি, মেকওভার। ঠিক আছে, সেইটা ওর ক্যারিয়ারের শুরু। আর আমাদের এই বসন্ত উৎসবে প্রতি বছর আমরা এখনো ওকে এই রেসপেক্টটা দিই। বসন্ত উৎসবের স্টেজে 650 জন বসন্ত উৎসবে র্যাম্পে হাঁটে, সব থেকে কম 650। তো সেখানে আমার মেয়েকে দিয়ে আমরা রানওয়েটা স্টার্ট করি এবং সেই শোটা কন্টিনিউ করি। তো সেটা দিয়েই বলছি যে আমাদেরকে না, শুধু আমার মেয়ের থেকে আমি একটা জিনিস শিখি, বাবা কারোর কোনো কথায় কান দিও না। প্রচুর নেগেটিভ কমেন্টস, মানে ওর ইনস্টা বলুন, ফেসবুক বলুন, বিভিন্ন পেজ আছে, ইনস্টা অ্যাকাউন্ট, মানে পড়াশুনো করো, পড়াশুনো ছাড়াও যে এক্সট্রা কারিকুলাম কিছু হয়, সেটা এখনো কিন্তু অনেকে মেনে নিতে পারে না। না 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 পারে, নিজের পরিবারের জন্য। একটা ব্যাপার জিনিস বলি, যেমন 7, 8, 9 পর্যন্ত প্রত্যেকটা ছেলে মেয়ের বাবা মা ক্যারাটে শেখায়, তবলা শেখায়, গিটার শেখায়, আঁকা শেখায়, গান শেখায়, কবিতা শেখায়, আরো যা যা হতে পারে, অ্যাবাকাস শেখায়, সবকিছু শেখায়। 9, 10 পর থেকেই কিন্তু সব শেষ হয়ে যায়, তাই তো? 9, 10 পর থেকেই সবকিছু অফ হয়ে যায়। বাট
যদি একটা সাবজেক্টকে কন্টিনিউশন করা যায়, আমার ছেলে বাচ্চা থেকে ক্রিকেট খেলছে, ছোটর থেকেই স্টার্টটা করতে Yes. হবে। এটা মানে যে কোনো একটা বড় কিছু অ্যাচিভমেন্টের জন্য আমাকে কিন্তু আজকে থেকে স্টার্ট করতে হবে। এটাই আমার বাচ্চা আজ থেকে না, আমার বাচ্চা ছোটবেলা থেকে আমার লাইফ চলছে ছোটবেলা থেকে আমার ছেলে ক্রিকেট খেলছে এবং এখনো 27+, এখনো ভগবানের আশীর্বাদে কন্টিনিউ করছে। সবকিছুই করতে হবে, ব্যালেন্স যদি তোমার থাকে না, কোনো কিছু মানে বাধা হয়ে দাঁড়াতে পারে না। তবে মানে যদি এই ফেজটা কাটানো যায়, একটা পরিবারের আমাদের কাছে ম্যাক্সিমাম 80% ছেলে মেয়েরাই আসে, তাদের পরিবারে যে কোনো একজন সাপোর্টিভ থাকে, নয় বাবা থাকে নয় মা থাকে, নয় মা বাবাও থাকে না দাদু থাকে, কেউ একজন সাপোর্টিভ থাকে। এখানে তো পুরো পরিবারই সাপোর্টিভ পেয়েছে ও। সুতরাং তোর উন্নতি কেউ আটকাতে পারবে না, আশীর্বাদ করো। একদম স্বয়ং ভগবান তোকে আশীর্বাদ দিয়েই পাঠিয়েছে। ঠিক আছে, আজ যারা তোকে ফার্স্ট রানার আপ করেছে তারা একদিন তাদের শোয়ের শো স্টপার হিসাবে তোকে পেমেন্ট করে নিয়ে যাবে, মিলিয়ে দিস আমার কথা। ঠিক আছে, যারা তোকে ফার্স্ট রানার আপ করেছে, যারা তোকে উইনার করেনি, তারাও একদিন তোকে নিয়ে বলবে, তো শানি কি দেখছো, আমাদের সাথে এসেছিল তো। এটাই হচ্ছে সব থেকে বড় পাওনা হবে সেদিনকে। আমার যারা প্রচুর হেটার্স আছে, কারণ যে কোনো মানুষ উঠলে তাকে, আমাদের বেঙ্গলি কমিউনিটির ব্যাপারই আছে তাকে পা ধরে নামানো। বাট তুমি যদি সব কিছুকে তেবড়ে তুবড়ে ঠেলে ঠুলে যদি উঠতে পারো, তাহলে ভাই মালটার ক্ষমতা আছে। ঠিক সেইটাই হচ্ছে তোর ক্ষেত্রে, যে এই অর্গানাইজাররাই একদিন তোকে, জয়স্মিতা দিদিকে কেউ বলতেই সাহস পায় না যে আমার শোতে তুমি শো স্টপার হও, কারণ ও শো স্টপার, ও একটাই কথা বলে, আমি প্রফেশনাল, আমি স্টেপ আউট করলে আমাকে পেমেন্ট করতে হয়। আজকে যে শোটায়ও যাচ্ছে, বিশাল বড় একটা শো, ইনস্টাগ্রামে রাত্রিবেলায় দেখতে পাবো আমরা। ও বলছে, বাবা আমি মুম্বাই থেকে এখানে কলকাতায় এলাম কেন, এতগুলো টাকা খরচা করে, অ্যাটলিস্ট তো 9,000 টাকা ফ্লাইটের ভাড়া, 20,000 টাকার খরচা আছে, বাট আমি এলাম কেন? বলছে আজকে যে শোটায় যাব, শুধু শো না, সে আমাকে পে করেছে তবেই আমি এসেছি। প্রফেশনাল ব্যাপারটা এইখানেই সবকিছুতে প্রফেশনালিজম থাকাটা দরকার। ভীষণ জরুরি। আমরা যেটা করি, আমরা নিজের গ্রেডটাকে ফেলে দিই, কারণ আমরা ভাবি হয়তো যদি আগে গিয়ে কিছু না পায়, আগে নিয়ে কিছু না করতে পারে। এটা কিন্তু মানে এই প্রফেশনালিজমটা, এটা কিন্তু ওর স্যার ওকে বলেন যে সব জায়গায় বললেই কিন্তু যাওয়া যায় না, মানে বুঝে শুনে সব দিকে পা ফেলে এগাতে হবে, এটাই বলুন। আর আমি আরো বলতে চাই, মেকআপ আর্টিস্ট যারা ওকে সাজান বা বলুন ক্যামেরাম্যান যারা আছেন, যারা ওকে লুকটা দেয়, মানে সেই সমস্ত মানুষদের কাছে আমি আরো থ্যাঙ্কফুল, তাদেরকে জানাতে চাই। কিন্তু দেখুন, ওকে এক ধরনের আমরা দেখতে পাচ্ছি, বাট যখন ও স্টেজের উপরে থাকে, ও ডিফারেন্ট লুকে কিন্তু আসে। অনেকে কিন্তু বুঝতে পারে না, এই তোষানি। আর জয়স্মিতা যাওয়ার সময় বলে গেল ওয়াও, ওই ছবিটা দেখে বলে গেল ওয়াও। তো সেই জন্য মেকআপ আর্টিস্টদেরও অসংখ্য ধন্যবাদ, যে সমস্ত মেকআপ আর্টিস্ট এখনো পর্যন্ত তোষানিকে সাজিয়ে একটা নতুনত্ব লুক দেবার চেষ্টা করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। মানে এত সুন্দর, মানে ওর লুকটা তৈরি করার জন্য। আর ক্যামেরাম্যানদেরও দেখুন, তারা যদি সুন্দরভাবে ক্যামেরাবন্দি না করে, আজকে সেই স্মৃতিগুলো কিন্তু আমরা ধরে রাখতে পারবো না। তো ক্যামেরার পেছনে থাকা সত্ত্বেও আমরা ক্যামেরাম্যানকে সম্মান দিয়ে বলি ফটোগ্রাফারদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। গং সিরিজ লিখেছে, খুব ভালো লাগছে তোষানিকে দেখে, অনেক বড় হোক। আর গং সিরিজের যিনি ভাই আছেন, অমিত ভাই, তাকে মানে খুবই ভালো, মানে ওর সাথে একটা ভালো বন্ডিং হয়ে গেছে। ও তো এখন মানে ও এসেছিল আমার বাড়িতে কভার করতে, বাট ওর সাথে একটা খুব ভালো একটা ফ্যামিলি, মানে আমার তো, আমি তো ওকে আমার ছেলেই ভাবি, খুব ভালোবাসি আমি ওকে। থ্যাংক ইউ দাদা আমাকে বলার জন্য। অয়ন মুখার্জি লিখেছে, নেগেটিভ কমেন্টস আসবেই, বাট অলওয়েজ বি পজিটিভ।
তো এটা এটা হচ্ছে এমন একটা সাবজেক্ট না যে সাবজেক্টটার এটার শেষ নেই, বাট হ্যাঁ শেষ আছে তখনই যখন শুধু কেরিয়ার ফোকাস করব। তো আমি ভাবি কি বলতো, এত দূরে যে কাল এসেছি, এর লাস্ট অব্দি যেতেই হবে। আর সব থেকে বড় কথা বয়স কত? না সেটাই বলছি, মানে আমি হুট করে শেখালাম, হুট করে ছাড়িয়ে দিলাম ধরুন, না। কিন্তু মানে ওর দেখছি এই ফিল্ডে ওর ভীষণ ইন্টারেস্ট আছে, মানে সেটা আমাকে বলতে হয় না যে তুমি করো করো করো, নিজের থেকে ইন্টারেস্ট ও গ্রো করছে, তাহলে আমার সেখানে নাই গান কি একদম আছে। একদম, ওই জন্য তো বললাম যে বাবা মা দুজনের সাপোর্ট পাওয়া এটা মানে অ্যাকচুয়ালি ওর বাবা ছাড়া কি বলুন তো আমি চলতেই পারবো না, বিশেষ করে যেখানেই যায় ওর বাবা কিন্তু আমাদের নিয়ে যায়, মানে ওর বাবা না থাকলে আমি এই ফিল্ডে এগাতেই পারতাম না, আমার যত ইচ্ছা থাকুক না কেন। সকাল 9টার সময় আমি কল টাইম, রাত্রি 12টা 1টা বেজে ওরে যাচ্ছে, বাবা। তো সারা দিন কিন্তু আমরা দুজন বসে থাকি, মানে বলে না সেই বাইকের সামনে ওর বাবা চালাচ্ছে, পেছনে আমি, লাইফটাও কিন্তু আমাদের এরকম, ওর বাবা ট্র্যাকেল করছে, আমি ও মাঝখানে আমি পিছনে, মানে আমাদের তিনজনের পুরো সেই বাইকের মতন লাইফ। এটা বড় কথা না, বাবারা এরকমই হয়, বাবারা এরকমই হয়, ওর বাবারা বাবা একটু মেয়ের জন্য ভীষণ জীবন দিয়ে দিতে পারে। সাপোর্টিভ, ওর বাবা আমার থেকেও সাপোর্টিভ। আমার থেকে হয় না, বা সন্তানের কাছে বাবা মায়ের যে ভূমিকাটা সেটা একটা, এর থেকে বড় ভূমিকা কিছু হয় না। বাট মা খুবই বন্ধু হয় মেয়েদের ক্ষেত্রে দেখেছি, বাট বাবা আর মেয়ের যে সেন্টিমেন্ট আর কেমিস্ট্রিটা, এটা যে পায়নি সে কিছুই পায়নি, সে জীবনে কিছু পায়নি। শুধু মা বাবা কেন, ধরুন আমার বাড়ির লোক, মানে ক্লাস শেষ হচ্ছে রাত্রি 10টার সময়, কোথায় তো খাবার দাবার বাইরে খাবে, আমার আমার দিদা সবসময় পরোটা করে রাখে আমার জন্য শনিবার করে। পরোটা করতে খেলে আর এরকম চেহারা রাখতে পারবি না, পরোটা খাচ্ছে, পরোটা খেলে হবে না, একদম ফিট থাকতে হবে নিজেকে। এখন ছোট আছিস, যেই বড় হবি তখন তখন দেখবি ওই পরোটার ঘি দেখবি গা দিয়ে বেরোচ্ছে, সেই দিদাকে বলবি জেরি স্যার বলেছে পরোটা না খেয়ে রুটি খাবি। আজকেও খাবো পরোটা। হয়ে গেল, হয়ে গেল। অর্চিত কিং লিখেছে, অর্চিত স্যার লিখেছে তো, গুড ইভিনিং, আই এম হ্যাপি ফর তোষানি and thank you Jerry sir and Rising Star Foundation for giving her this opportunity. Arjuman Dbano, Aditya Das, Jayanta Dasgupta and Roma Dasgupta. বস তোমার মধ্যে আছেই সেরকম একটা ব্যাপার, তোমার মধ্যে আছেই একটা আপনি ছাড়া আর এখানে বসে থাকতে পারতাম না স্যার। ইউ আর আর মাই গুরুজি বেস্ট। তোমার নামের পাশে কিংটা, ইয়েস ইউ আর অরিজিনাল কিং। মেকওভার প্রিয়াঙ্কা লিখেছে, হাই দাদা, হাই প্রিয়াঙ্কা। যাই হোক, বসন্ত উৎসবের দামামা বেজে গেছে গতকাল থেকে, আমরা খুব কম সময় পাচ্ছি এবছর বসন্ত উৎসবের প্রচারের জন্য। 28 তারিখ শনিবার 28শে ফেব্রুয়ারি এবং 1 মার্চ, দুদিন বসন্ত উৎসব এবারে থাকছে। তবে জানি না কেমন হবে, কি বৃত্তান্ত জানি না, বাট আমার বিশ্বাস আছে ওনার প্রতি, উনি যেটা দেন সেটা ভালোই দেন, কারণ এটার সাথে অনেক মানুষের সেন্টিমেন্ট জড়িয়ে আছে, যতই আমাদের বাধা আসুক। এমন কোন ডিস্টারবেন্স এখনো অব্দি ফ্যাশন ইন্ডাস্ট্রিতে এসছে যেটার জন্য মনে হয়েছে যে না, এই ইন্ডাস্ট্রিতে থাকবো না, এখনো এসছে? শোতে যাই, অনেকে কমেন্ট করে ইনি তো আছে তার মানে এখানে কিছু র্যাঙ্ক করবে, মানে এরকম ব্যাপারগুলো, মানে এটা তো পাও না, মানে এটা তো পাও না। মানে আমি ভাবতে পারি না, মানে এমন এক ধরুন গেছি, ও হয়তো গ্রুপ এ তে আছে, কিন্তু ওখানে গিয়ে জানতে পারছি ওর হয়তো এজের জন্য ওকে গ্রুপ বি তে দেওয়া হয়েছে। দেখুন মেন্টাল প্রিপারেশনের তো একটা ব্যাপার থাকেই, তো হঠাৎ করে ওখানে গিয়ে জানতে পারি যখন, মানে সারাটা দিনের পরে, তো অর্গানাইজার ভীষণই সাপোর্টিভ ছিলেন, সেই জন্য উনি অর্গানাইজ করে দিয়েছিলেন। তো ওখানে গিয়ে যখন শুনতে একটা পাই, ছবি তুলে দে, এক সেকেন্ড হোক না, একটা সেকেন্ড ঢুকে যা। আচ্ছা, একটা ছবি তুলে দাও, এখানে চলে দাও একটু। থাক না, ওটা তো আমাদের লাইভ স্টার্ট, আমাদের লাইভ অন আছে, লাইভটা তো অফ হয়ে গেল না।
তোষানির পাশে আয়, এখানটা চলে তুই যা দিকটা যা একটু। লম্বা করে তো আমরাও নমস্কার সমাজে ছবি তুলতে পারি। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট। টাটা মা। কিন্তু ও কিন্তু নিজে কোয়েশ্চেন অ্যান্সার দিয়েই কিন্তু ওখানে আজকে উইনারটা হতে পেরেছে। অনেকে কমেন্ট আসে যে ও তো ওখানে যাচ্ছে, উনি আছেন, তার মানে ও কিছু না কিছু র্যাঙ্ক হবে। নেগেটিভ কমেন্ট তো থাকবে, থাকবেই, ও সব but, থাকেই। কিন্তু সেখানে তো আপনিও হয়তো মেবি দেখেছেন, মানে 21শে ডিসেম্বর শোটা যারা দেখেছেন তারাই বিচার করবেন, মানে দর্শক। না, মানে ব্যাপারটা কি, আমি আমি সত্যি কথা বলতে আমি না দর্শকের জায়গা থেকেই দেখি। ওই যে বললাম না, আমি সেই একদম সেই অফবিট ক্যাওড়াদের মতন চিৎকার চেঁচামেচি শুরু করে দিই ভালো পারফরমেন্স দেখলে। মানে এটা হচ্ছে, এটা সবাই জানে যে স্যার মানেই হচ্ছে, মানে আমার মেয়ে 2022-এ এফএস এর উইনার। এফএস এর উইনার, দরজাটা একটু বন্ধ করে দাও। এফএস এর উইনার। তো সেখানে আমার মেয়ে যখন মিমি চক্রবর্তী জিজ্ঞেস করছে যে যদি আপনি এখান থেকে মানে সরি, আপনি আগামী 10 বছর পরে স্টার, তখন কি আপনি মাটি দিয়ে হাঁটবেন? তখন আমার মেয়ে বলছে, ওই যে অন্ধকারটার মধ্যে যে সব থেকে বেশি চিল্লাচ্ছে সেটা আমার বাবা। সে অনেক বড় সেলিব্রিটি, বাট সে কখনো এটা শেখায়নি, এবং আমাকে আমার ঠাকুমা আমার দাদুও কখনো শেখায়নি যে তুমি ওই র্যাঙ্কে চলে গেলে তুমি মাটি দিয়ে হাঁটবে না। মিমি চক্রবর্তী একটু গেরম করে বলল, আঙ্কেল আন্টি আপনার মেয়ে অনেক দূর যাবে। মানে 1250 জনের মধ্যে টপ 100 এর মধ্যে টপ 25 থেকে টপ 10। যখন 25-এর চলছে তখনই স্টেজের এপাশ থেকে সব দর্শকরা, মানে ওর ধারে কাছে কেউ নেই, শুধু একটা জায়গায় ও গন্ডগোল করেছিল। ও খুব ভালো ডান্স করে, কিন্তু এই বড় হওয়ার পরে আগে বাড়িতে গেস্ট এলেই তাদেরকে ডেকে ডেকে বসিয়ে নাচ করতো, একটু বড় হয়ে যাওয়ার পরে নাচ করতে চায় না আর। একটা হাস্কি গলায় গান গায় ও, একটা হাস্কি গলা আছে না, রানী মুখার্জির মতো একটা হাস্কি গলা, একটা হাস্কি গলাতে গান গাইলো। আমি ভেবেছি হয়ে গেল। বাট মানে ওর সাথে যে সেকেন্ড পোর্শনে আছে তার সাথেও ওর পুরো 2-2.5 নম্বরের ডিফারেন্স ছিল। আর এখানে খুব বড়, মানে এখানে কোনো ডিস্টার্বিং কিছু নেই, এখানে কোনো তোমাকে এটা করে দিতে হবে ওটা করে দিতে হবে সব কোনো ব্যাপার নেই। মিমি চক্রবর্তী ওখানকার যাচ্ছিল, তো সেটাই বলছি। সেই জায়গাটা থেকে কি বলতে গিয়ে কথাটা ঘুরে গেল, কি বলছিলাম মূলত? নেগেটিভ কমেন্টসই আমাদেরকে সব থেকে বেশি এগোয়। আর যদি এটা হয় যে আমরা কোথাও যাব, লোকে আমাকে ভয় পেয়ে যাবে বা লোকে আলোচনা করবে, ও এসছে মানেই তো কিছু একটা র্যাঙ্ক করে যাবে, ওটাই তো পাও না। সেটা তো অনেক জায়গায় হয়েছে, ওটাই তো পাও না। মানে আমার যারা কম্পিটিটর আছে, তারা অনেকে আমাকে 80% লোক নিমন্ত্রণ করে, 20% লোক নিমন্ত্রণ করে না। যারা নিমন্ত্রণ করে না তাদের মধ্যে একটা ভয় আছে। কি ভয়? তারা নিমন্ত্রণ করে না, তাদের মধ্যে একটা অদ্ভুত ভয় আছে। তারা আরজু ম্যাম ফোন করছে। কি হলো? হ্যাঁ বলুন। স্যার লিংকটা দিন না আজকের। হ্যাঁ, লিংকটা আইটা ক্লাবে দেওয়া আছে তো, আইটা ক্লাবের ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া আছে তো। কটা সময় স্টার্ট হবে? চালু চলছে তো, 7টা থেকে। দেখতে পাচ্ছি না। অবশ্যই দেখতে পাবেন, লাইভ চলছে এখন। আমি আপনি ফোন করেছেন বলেই ফোনটা ধরলাম আরো। ঠিক আছে, তো আজকে কিন্তু এখানে আসার পেছনে আরজু ম্যাম, আদি স্যার না থাকলে সত্যি আসতে পারতাম না। ওনাদের জন্যই কিন্তু আমরা এখানে বসে যার জন্য। মানে সত্যি কথা বলতে আমি যাতে ভুলে না যাই, আমি 5 কাজে ভুলে যাই, উনি আমাকে ভুলতে দেননি। কিন্তু উনি কিন্তু খিরাইতে গিয়ে বলুন
আপনার পিকনিকে গিয়ে উনি উনি যেভাবে পিকনিকটা একটা বলি, আমার বলে দিয়েছে। আমি ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আমার বলে কিছু করি না। ওই জায়গাটা হচ্ছে এমন একটা জায়গা, আমি যা যাই করি আমি সবাইকে আমি আমার থেকে আমাদের করতে পেরেছি বলেই আজকে আমার মেম্বার হচ্ছে হয়েছে। এত, আমার থেকে আমাদের করতে পেরেছি বলে। তবে হ্যাঁ, সত্যিই তাই, আরজু ম্যাম সেখানে যেভাবে আমাদেরকে যা যা দেখালেন, ওনাকে যে আমি যে মনে মনে ভাবি বা সবার সামনে বলি যে উনি এই রকম, সেটা বারংবার প্রুফ হয়। আর মানে বাচ্চা বলুন বড় বলুন যেভাবে উনি এগিয়ে দেন, হ্যাঁ চলো ওই ফিল্ডে চলো, আমি আছি তোমার পেছনে অলওয়েজ। এটাই তো বলছি। আমি বলছি তো, আমি যে সমস্ত অর্গানাইজারকে পেয়েছি তারা কিন্তু প্রচুর সাপোর্টিভ, মানে নেগেটিভ কমেন্ট আসলেও কিন্তু প্রতিটা অর্গানাইজার মানে পাশে ছিলেন, যে হ্যাঁ ও লড়ে আগে প্রমাণ করুক, নিজে নিজে করেই প্রমাণ বেরিয়ে করুক। এসেছে সেখান থেকে। Arjun and Aditya sir is very kind-hearted person. ইয়েস, রিয়েলি দেয়ার, একদম সত্যিই তাই। তো যাই হোক, এখান থেকে মনে হয় চাপ পড়ে গেছে। যা, যাই হোক, এবার আমাদেরকে শেষের দিকে এগোতে হবে। ওর ফিউচার প্ল্যান কি আপনি বলুন। ওর ফিউচার প্ল্যান হচ্ছে, যেহেতু ইন্ডাস্ট্রিতে আছে তো ও চায় নিজেকে রিপ্রেজেন্ট করতে, মানে ন্যাশনাল প্ল্যাটফর্মে। এটা ওর Very এখন good. একদম ড্রিম, যেটা আপকামিং ড্রিম বলাই যায়, যে ইন ফিউচারে ওর আমাদের স্টেটকে ন্যাশনালি রিপ্রেজেন্ট করবে, আফটার দ্যাট ও ইন্টারন্যাশনাল যাবে কান্ট্রিকে রিপ্রেজেন্ট করার জন্য। আর তো যখন আফটার 18 তো মিস ইউনিভার্সের জন্য লড়বে। এবার জানি না কি হয় কতদূর, বাট তার জন্য সব থেকে বেশি যেটা করতে হবে, শরীরকে যত্ন নিতে হবে, প্রচুর জল খেতে হবে। যেটা আমি বলি যে জল, মানুষকে জল খাওয়াটা একটা গ্ল্যামার ইন্ডাস্ট্রির সব থেকে নেগেটিভ এবং পজিটিভ সাইড। গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে যারা আছে, প্রত্যেকটা ছেলে মেয়ে যারা আমার লাইভ দেখছে সবাই জানে যে স্যার এটা নিয়েই বকা দেয় আমাদের, সবাই জল কম খায়, আর প্রত্যেকটা ছেলে মেয়েরই জল খাওয়াটা দরকার। আমি জুনিয়র মিস ইন্ডিয়া টাইটেলটা উইন করতে চাই, আর রিনাউন্ড ব্র্যান্ডের সাথে কাজ করতে চাই, আর আমার মাধ্যমে যেন অন্যরাও এই ইন্ডাস্ট্রিতে আসতে পারে। ইয়েস, দ্যাট ইজ দ্য পয়েন্ট, যে এমন কিছু করব যে আমি 4টে মানুষকে ইন্ট্রোডিউস করব। আমার দেখেই আসতে পারে এই ইন্ডাস্ট্রি। একদম, এইটার জন্যই প্রতি বছর কলকাতা বসন্ত উৎসবকে অর্গানাইজ করা হয়। সারা বছরের টেনশন, সারা বছরের কষ্ট, সারা বছরের জন্য অপেক্ষা করে থাকি আমরা কলকাতা বসন্ত উৎসবে, যে সেখানে এদের মতন শিল্পীরা পারফর্ম করবে ওখানে এসে এবং সবার কাছে ভাইরাল হবে। আমি যেন ওদের কাছে ইন্সপিরেশন হতে চাই। ইয়েস, এবং তাদের কাছে ইন্সপিরেশন, যে বাবা মারা তার বাচ্চাদেরকে সুযোগ দেয় না, বা যে বাবা মারা তার বাচ্চা কাচ্চাদেরকে এই মানে প্রফেশনে আসতে দেয় না, তাদের জন্য তোষানির মা বাবা সামনে একটা দৃষ্টান্ত, তার সামনে একটা দৃষ্টান্ত যে নিজের বাচ্চাকে যদি আপনি সাপোর্ট করেন তাহলে সে কতটা এগোতে পারে। তার ভালো লাগাটা, সে কি সে ভালো থাকবে, মানে অ্যাকচুয়ালি বাবা মার ভালো মানে আমার ভালো লাগাটা তার উপরে তুমি চাপিয়ে দিতে পারি না, তার ভালো লাগাটাকে প্রায়োরিটি আমাকে দিতেই হবে। সুতরাং মানে তাকে প্রাধান্য দিলেই তার সে যেটাকে ভালোবাসে তার কথাটাই আমাকে মাথায় রেখে চলতে হবে। আর একটা কথা আমি বলতে চাই, রাইজিং স্টার সিজন 7 এর তো রেজিস্ট্রেশন অলরেডি শুরু হয়ে গেছে, যেটা আপকামিং মে মান্থে কি জুন মান্থে হবে। তো যারা যারা এখনো রেজিস্ট্রেশন করনি, রেজিস্ট্রেশন অলরেডি ওপেন হয়ে গেছে। তো নিজেকে একজন স্টার হিসাবে দেখতে চাও, বা মানে
নিজেকে প্রতিষ্ঠা করতে চাও ফ্যাশন ইন্ডাস্ট্রিতে, তো অলওয়েজ রাইজিং স্টারের সাথে কন্ট্যাক্ট করো। আর অবশ্যই যদি গ্রুমড হতে চাও, তো আজকে আমি জিরো থেকে এখানে দাঁড়িয়ে, বিশ্বাস করুন আজকে আমি কিচ্ছু ছিল না আমার মেয়ে, যে হাঁটতেই পারতো না, যে মানুষটির জন্য আজকে এখানে বসে বসে আছি, সেই মানুষটির কাছে আমি অসংখ্য মানে কি বলবো, গ্রেটফুল বলুন, থ্যাঙ্কফুল বলুন, মানে অচিত কিং স্যারকে, যে মানুষটির জন্য আজকে আমি এখানে বসে বসে আছি। অলওয়েজ গুরুকে রেসপেক্ট করুন, একদম, একদম। আর গুরুর দেখানো পথে আপনি চলুন, মানে তাকে রেসপেক্ট না করলে, তার দেখানো পথে না এগালে আমি কিন্তু আমার টার্গেটে পৌঁছাতে পারবো পারবো না। না। এটাই। ঠিক ঠিক ঠিক। এবারে রাইজিং স্টারের প্রোগ্রামে অ্যাক্টিভ ভাবে আমি আছি, কলকাতাতেই হবে, ধনধান্যতে হবে, ধনধান্য অডিটোরিয়াম। তো পুরোটাতেই আমি থাকছি এবং আশা করছি এখনো অবধি কলকাতার এত বড় শো হয়নি। কলকাতার সব থেকে বড় শোটা আমি এখনো অবধি করেছি। আমি চাইবো এই যে শোটা, এটা কলকাতার তার থেকেও বড় একটা শো হবে। তার জন্য বসন্ত উৎসবটা কেটে গেলে মাত্র 2 মাস সময় থাকবে আমার হাতে, বাট আমার নিজের প্রতি এইটুকুনি কনফিডেন্স আছে, আমি 2 মাসে কাজটা ভালোভাবে তুলতে পারবো এবং সেখানে অনেক বড় বড় মানুষরা আসবে, দেখবি, ঠিক আছে? তাদের হাত থেকে যখন প্রাইজ নিবি, তাদের হাত থেকে যখন রেসপেক্ট নিবি না, ওটাই পাওয়াটা। অয়ন লিখেছে, কি সুন্দর কথা বলছে তোষানি, এইটুকুনি বয়সে, সিস জাস্ট এগিয়ে যাও, স্কাই ইজ ইয়োর লিমিট। ইয়েস, দারুণ কথাটা। অয়ন লিখেছে, এক্স্যাক্টলি, জল খাওয়া একদম দরকার প্রত্যেক দিন। আরজু ম্যাম লিখেছে, তোষানি খুব ট্যালেন্টেড, ও আমার খুব সুইট বাচ্চা, ও আরো এগিয়ে যাক। রাইজিং স্টার ফাউন্ডেশন 6 কিডস উইনার, কিডস উইনার আরো এগিয়ে যাক, এটা প্রে করি। অল দ্য বেস্ট বেটা, মাই you, লাভ ma'am. ইজ অলওয়েজ উইথ ইউ। আরজু ম্যাম, আদিত্য স্যার আর অর্চিত স্যার অলওয়েজ তোমার পাশে থাকবে। জেডি স্যারও থাকবে, জেডি স্যার রুমা মামা আছে ওর পাশে। First of all, thank God because God gifted me the best Guruji in my life. Yes. He is my second parent in my life. He support and groom me very very well. আমি ওনার ছাড়া আমি এই জায়গায় দাঁড়াতেই পারতাম না। শুধুমাত্র ওনার মাধ্যমে আমি এই জায়গায় এসেছি। ঠিক 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 ঠিক। তোষানি শুধু ভালো ইংলিশটাও বলে না, ভালো বাংলাও বলে। ভেরি গুড। হ্যাঁ মা, Thank you. এটাও কিন্তু একটা ব্যাপার যে সব থেকে অনেক আমাদের ইন্ডিয়া থেকে ম্যাক্সিমাম যেটা হয় না, যে যখন ওরা ন্যাশনাল লেভেলে যায় সবকিছু ভালো করে, একটা জায়গায় গিয়ে আটকে যায়, সেটা হলো স্পিকিং। হ্যাঁ, সেটা কিন্তু আমাদের ক্লাসে ধরে ধরে শেখানো হয়। Yes. মানে স্পিকিং, যে তুমি কমিউনিকেট কিভাবে করবে, শুধুমাত্র বিউটি দিলেই তো মডেলিং হয় না, বিউটি উইথ ব্রেন, আর কিভাবে রিপ্রেজেন্ট করবে, তো সেলফ পার্সোনালিটি ডেভেলপমেন্ট, এটা কিন্তু আমাদের, এটা একটা আলাদা ক্লাসও আছে আমাদের। আর আমাদের স্কুলও কিন্তু প্রচুর সাপোর্ট করে। অনেকদিন হয়তো অ্যাবসেন্ট হয়, ওর যে স্কুলের ফ্রেন্ডসরা আছেন, তার মায়েরা আছেন, তা প্রচুর ওয়ার্কগুলো আমাকে পাঠায়। বাহ, তাদের বাহ। সবাইকে থ্যাঙ্কস জানাতে চাই। মানে একার মাধ্যমে তো আর হয় না। না, সবকিছুই এগিয়ে কখনো নিয়ে হতে যেতে পারে না। হবে। ঠিক ঠিক ঠিক। মানে বলি এই ব্যাপারটা, শোগুলো ইউটিউবে গিয়ে পুরনো শোগুলো দেখতে হবে, কনভারসেশন গুলো দেখতে হবে, যে প্রশ্ন করলে কিভাবে দাঁড়াচ্ছে, কিভাবে কথা বলছে, এগুলোও শিখতে হবে। কমিউনিকেশন। আর কথাটা না, কথাবার্তাটা কিন্তু খুব একটা শেখানোর জিনিস না, স্টাইলটা শেখানো, কিভাবে দাঁড়াবো, কিভাবে বসবো, কিভাবে কমিউনিকেট করব, সেটা একটা জিনিস, কিন্তু তার সাথে কিন্তু পড়াশোনাটা একটা চালিয়ে যেতে হবে। পড়াশোনাটা মানে তোর স্কুলের বইয়ের পড়াশোনার কথা বলছি না, শুধু স্কুলের বইয়ের পড়াশোনা না, স্টোরি লাইন দেখাবেন, সিনেমা দেখাবেন, যে সিনেমাগুলো, দেখুন সিনেমা এখন এমন ভাবে তৈরি হয় না, প্রত্যেকটা সিনেমা থেকে আমরা কিছু না কিছু শিখতে পারি, কিছু না কিছু আমরা শিখতে পারি। আমাদের বাড়িতে সব থেকে বড় একটা কালচার আমরা মেনটেন করি, আমাদের সারা দিনের ক্লান্তির পর আমরা রাত্রে বেডরুমে সবাই মিলে বসে একজন আরেকজনের পেটের ওপরে পা তুলে দিয়ে আমাদের ডগি দুটোকে নিয়ে ওই একটা জায়গার মধ্যে সবাই যেটুকু সময় পাই
একটা করে সিরিজ দেখি অথবা একটা মুভি দুদিনে দেখি, বাট এতে ফ্যামিলি বন্ডিংটাও তৈরি হয় আর অনেক কিছু শেখা যায়। কোয়ালিটি টাইমটা স্পেন্ড করাটা ভীষণই দরকার, মানে যেটা আমরা করি করি অলওয়েজ। করা এটা উচিত, এটা উচিত, কারণ সবকিছুর পরে প্রত্যেকটা বাচ্চা বড় হওয়ার পরে, এই যে আমার মেয়ে মানে আগামীকালকেও আবার মুম্বাই চলে যাচ্ছে, 3 দিন থাকলো বাড়িতে, মনটা খারাপ লাগছে, যে ওকে দেখলাম বলে মনটা খারাপ লাগছে। সেরকম ভাবেই বাচ্চারা যতক্ষণ আমাদের কাছে থাকে ততক্ষণ তাদের সাথে একটা কোয়ালিটি টাইম কাটানো, সেই আছিলাতে তার কাছে কিন্তু একটা ম্যাটেরিয়ালসও তৈরি হচ্ছে তার ব্রেনের মধ্যে। এমন অনেক কিছু কথা হিন্দি সিনেমার যে ট্যাগলাইন গুলো হয় না, পাঞ্চ যেগুলো বলে, এত সুন্দর সুন্দর কোয়ালিটি হয়, সেইগুলো শেখা। আর যেমন চ্যাট জিপিটি ফোনের ভেতরে ডাউনলোড করা থাকলে তোর যেটা জিজ্ঞেস করতে ইচ্ছা করবে ভয়েসে জিজ্ঞেস করবি বা লিখে প্রম্পট দিয়ে জিজ্ঞেস কর, সেটা পর। যে জ্ঞানটা তোর 4টে বন্ধুর কাছে নেই সেই জ্ঞানটা তোর কাছে আছে। যখনই সেটা তুই শিখে যাবি তখন তুই 4টে বন্ধুকে গিয়ে বলবি, জানিস আমি কালকে কি শিখেছি, আমি এটা শিখেছি। যখনই তুই তার কাছে 2বার রিপিট করে দিবি 2টো বন্ধুর কাছে, ওটা তোর মাথার মধ্যে গেঁথে যাবে। এইগুলোই কিন্তু লাস্ট মোমেন্টসে গিয়ে ওই জায়গায় গিয়ে আটকায়। ইনস্ট্যান্ট কিছু বলার পাওয়ার চলে আসবে। ওখানে তো প্রশ্ন কোনো স্ক্রিপ্টেড থাকে না, না। ওখানে তো প্রশ্ন কোনো স্ক্রিপ্টেড থাকে না, লাইফস্টাইল রিলেটেড। কিসে থাকবে কেউ জানে না। ক্রিকেটও দেখতে হবে, ফুটবলও দেখতে হবে, গার্লস ক্রিকেট দেখতে হবে, যেটুকু অপশন টাইম থাকবো যদি ওই লেভেল রিচ করতে হয়। এবং সরকারি চাকরির জন্য যারা পড়াশোনা করে তারা যেমন একটা গতে ধরা একটা এইটার মধ্যেই আসতে পারে, কিন্তু আমাদের এই প্রফেশনে তো কোনো গতে ধরা সাবজেক্ট নেই। কি জিজ্ঞেস করবে আমরা কেউ জানি না। ওই জায়গাটাতেই সব থেকে বড় গ্যাপ তৈরি হয়ে যায় ইন্ডিয়াতে। বাট এখনকার ছেলে মেয়েরা অনেক বেশি স্মার্ট, তারা যেহেতু সবার হাতেই একটা স্মার্টফোন আছে, মোটামুটি তারা এখন অনেকটাই জ্ঞানী, তাই তো? আমি একটাই কথা বলতে চাইবো। তুই একটা কথা বলিস না, তুই অনেকগুলো কথা বল। বল। अभी पिक्चर बाकी है, प्रोमो देख। ওরে বাবা, ভেরি গুড। थैंक यू। আমি তখন ছোট, বাট এখন থেকেই আমি যা করছি, আমার বাবা মা আমাদের গুরুজনদের আশীর্বাদ থাকলে আমিও একবার করে দেখাবো, অনেক কিছু করে দেখাবো, তাই তো? সবার কাছে রিকোয়েস্ট করছি, সবাই মানে ওয়েস্ট বেঙ্গলে বলুন বাইরে বলুন যারা লাইভটা দেখছেন, তোষানীকে সবাই সাপোর্ট করুন, যাতে আমাদের মানে স্টেটকে বা ডিস্ট্রিক্টকে আগে ন্যাশনালে রিপ্রেজেন্ট করতে পারে। সেই জন্য সবার পাশে থাকাটা দরকার, ভীষণ সবার। দরকার। মানে শুধুমাত্র একা কোনো জিনিস অর্জন করা হয় না। যায় না। আমাদের যে সবাই আমাদের চারপাশে আছে, সমস্ত কমিউনিটির মানুষদেরই বলছি, যে 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 ব্যাকগ্রাউন্ডে আছেন সবাই ওকে সাপোর্ট করুন, আশীর্বাদ করুন, কেন বড়দের আশীর্বাদ ছাড়া মানে এগানো কিছুই পসিবল না। আমি ওকে একদম না। সবসময় বলি যে বড়দের আশীর্বাদটা ভীষণ দরকার। ভীষণ দরকার। নিতু সিং ভুনিয়া লিখেছে, খুব সুইট বাচ্চা, আরো এগিয়ে যাও মা, বেস্ট উইশেস ফর ইউ। थैंक यू। অনন্যা বেরা লিখেছে, হাই তোষানী, খুব দারুণ লাগছে, জীবনের সব কিছু নিয়ে সুন্দরভাবে এগিয়ে যাও, অল দ্য বেস্ট ফ্রম আয়ুষ মম। थैंक यू। তোষানীর প্যারেন্টস যেভাবে সাপোর্ট করে, আরজু ম্যাম লিখেছে, তোষানীর প্যারেন্টস যেভাবে সাপোর্ট করে, গাইড করে, স্যালিউট ইউ বোথ প্যারেন্টস। থ্যাংক ইউ ম্যাম। অল মাই রিকোয়েস্ট, অল প্যারেন্টস নিজের বাচ্চাকে এইভাবে সাপোর্ট যেন করে। জেডি স্যার, ইউর সাচ এ গ্রেট পারসন, গুরু। থ্যাংক ইউ ভেরি মাচ ম্যাম। জেডি উইথ কফি, এই শোটা সবার মধ্যে একটা কনফিডেন্স আনে। আরেকটা কথা আমি বলতে চাই যে রুমা ম্যামের সাথে তো আমার স্যারের সাথেই আলাপ হয়েছে, তো এই খিরাইতে গিয়ে জাস্ট রিসেন্ট, তো ম্যাম যেভাবে মেয়েকে কাছে ডেকে যেভাবে মেকআপ করিয়ে দিলেন, মনে হচ্ছে যেন কত পরিচিত মানে ম্যামের সাথে আমার। কিন্তু ম্যাম যে এত, দেখুন মেয়ে তো মানে মা সুলভ ব্যাপারটা কিন্তু থাকবেই, কিন্তু ম্যাম যে এত ভালো মানে ভালোভাবে ওকে এত কাছে টেনে নিয়ে এত সুন্দরভাবে সাজিয়ে, যে শুটের দিনের কথাটা বলছি আমি, মানে শর্ট পিরিয়ডে যে অর্গানাইজটা করে দিলেন, খুব সুন্দর ম্যাম, আপনাকে খুব অসংখ্য ধন্যবাদ। যেভাবে আপনি মানে স্যারের পাশে তো আছেনই, বা আমাদের মতন মানে আমার মেয়ের মতন যে সমস্ত
নিউ কামার্স বলুন, যারা এই ইন্ডাস্ট্রিতে আসতে চলেছে তাদের পাশে তাদেরকে যেভাবে সাপোর্ট করছেন, সেই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ম্যাম। রোমা ম্যাম হচ্ছে সেই মানুষ যে যার মেকআপটাকে আমি প্রমোট করতে গিয়ে আজকে আমি এত বড় একটা জগৎ তৈরি করে ফেলেছি। আর যে মানুষটা আমাকে সব থেকে বেশি সাপোর্ট দেয়, যে নিজে সাজায় না কোনো মডেলকে যাতে পাছে অন্য মানুষের কনফিডেন্স লেভেল লো হয়। রোমা দাশগুপ্ত আগে প্রতি সপ্তাহে 2টো করে শুট করত এই রুমে, ওই বাদিকের দেওয়ালে দেখতে পাবেন সব ছবি। সেখানে রুমা ম্যাম প্রত্যেকটা প্রোগ্রামের মেন্টর হয়ে সবাইকে শেখায়, এবং সেই শেখার জন্য কিন্তু কারোর থেকে কোনো পয়সা চার্জ করি না আমরা। আর এতটাই সাজাতে ভালোবাসে যে ওটার জন্য বলতে হয় না, ওটার জন্য বলতে হয় না। প্রতিটা মানুষ মানে আমার কথা বলছে যে এখানে বসে রয়েছে, মানে কারুর প্রতিটা কোনো না কোনো ভাবে আমার রিলেটেড, মানে কাউকে ছাড়া ধরুন আমার হয় না। মেকআপ আর্টিস্ট বলুন, ফটোগ্রাফার বলুন, বা আমার বাড়ির লোক যেভাবে আমাকে সাপোর্ট করে, তাছাড়া কিন্তু আমি এখানে আসতে পারতাম না। আমি মানে ওনারা ওদের সাপোর্ট ছাড়া আমি এখানে বসেই থাকতাম না। আমার কাকা বলুন, বা মানে সেই ছোটর থেকে যা দরকার আমার কাকাকেই বলবে, এটা দাও, ওটা দাও, সেটা দাও, মানে ওনার কাছেই সমস্ত কিছু। আমার ভাই, মা বাবা, বা ওরও দাদু দিদা আছেন, সবাই ভীষণই সাপোর্টিভ। ওই যে বললাম না, পুরো আমরা পুরো সিস্টেমটা পরিবার ওর পাশে দাঁড়িয়ে রয়েছি, শুধু একটা দিনের অপেক্ষা যে রিপ্রেজেন্ট করুক, যে কিছু মানে ও যাতে কিছু হতে পারে, ব্যাস। একদম। মানে দেখুন, হতে পারার পারুক যে বা সাইন, না পারুক না, মানে হতে পারার যে সাইন, সেটা তো অলরেডি ভগবানকে দিয়ে দিয়েছে। সব থেকে বড় কথা, হতে পারার প্রথম স্টেপ হচ্ছে বাবা মা দুজনেই সাপোর্ট করছে, পুরো পরিবার সাপোর্ট করছে। যাতে এবার শুধুমাত্র ওকে নিজেকে সুস্থ থাকতে হবে, পড়াশোনা চালাতে হবে, এবং প্রত্যেকটা জায়গা ভিজিট করতে হবে। ফেব্রুয়ারি থেকে এক্সাম ওর অ্যানুয়াল, সেটাও চলছে, এটাও চলছে, মানে বন্ধ দেওয়া যাবে না, সবকিছুই চলবে। মানে একটার জন্য না, আরেকটা মেয়েদের বন্ধ। মধ্যে এই ব্যাপারটা থাকে, মেয়েরা রাধেও আবার চিড় বাঁধে। সব বল, আমরা পড়াশোনা আর করব, ছোট শো থেকে করব। হ্যান্ডেল করছি, মানে কোনো কিছু কারোর জন্য স্টপ হতে পারে না। কালকে এক্সাম আছে, আজকে শো করে এসে কালকেও এক্সাম দিতে এক্সাম গেছে, দেবে, এটা দিতে গেছে, এরকম অনেক হয়েছে। এই প্রফেশনে, আমাদের এই প্রফেশনে আমরা দেখতে পাচ্ছি, লাস্ট 12 বছরের ঘটনা বলছি, মেল মডেল ভীষণ কম, ম্যাক্সিমামটাই ফিমেল মডেল। মেল মডেলদের যে ধৈর্যটা, এই ধৈর্যটা মেল মডেলদের নেই, যেটা ফিমেল মডেল আর যারা নেগেটিভ কমেন্ট করেছে তাদেরকেও ধন্যবাদ, মানে তাদের নেগেটিভ কমেন্ট ছাড়া তো এখানে আসতেই এখানেই পারতাম যেত না। না। ঠিক, ঠিক। তারা একটা ইন্সপিরেশন বলা যায়। আরজু ম্যামের কমেন্টসটা কমপ্লিট করি। জেডি স্যার, ইউ আর সাচ এ গ্রেট পারসন, গুরু। জেডি উইথ কফি, এই শোটা সবার মধ্যে একটা কনফিডেন্স আনে। আপনি যেভাবে আজ যা লেসন দিলেন, স্যালিউট টু স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রত্যেকটা মানুষের থেকেই শেখা যায়। আমি আপনার থেকেও বহুত কিছু শিখে নিয়েছি না, শিখছি আরো। সত্যি একটা পরিবারের প্রধানের ওপর নির্ভর করে না অনেক কিছু। আজকে আমি আরজু ম্যামের জিদের কাছে, এটা জিদি বলবো, আরজু ম্যাম কিন্তু যে জিদটা করেন না, সেই জিদটা তার বাচ্চাদের জন্য করে। মানে উনি যদি আমাকে এইভাবে প্রেশার না করতো, আমি কোনো কিছুর মধ্যে এতটা মাথা লাগাতে পারি না। সত্যি কথা বলতে, আমার লিস্ট এমন, আমি লাইভ করতে পারি না, কারণ আমার 8টার সময় যদি আমার লাইভটা হয় তাহলে আমি করতে পারি। 7টা থেকে লাইভ করা, এই যে ব্যাপারগুলো, তো সেখানে আর্য প্রতিম দে, খুব পুচকে একটা বাচ্চা ফটোগ্রাফার, কিন্তু খুব ভালো ফটোগ্রাফার। হাই, কেমন আছেন স্যার? হ্যাঁ আর্য, ভালো আছি। অনেক এগিয়ে যাও, তোকে বলেছে। আর্যদার সঙ্গে যোগাযোগ করবি, আর্যদা তোর খুব কাছাকাছি থাকে, আর্যদা খুব ভালো ফটোগ্রাফার। স্টাডিং ইজ দ্য বেসিক নিড, ওটা ছাড়া হয় না। ওটা ছাড়া কিছু হয় না। কোল্ড ড্রিঙ্কসটা ওনার নাকি? ও খাবে কোল্ড ড্রিঙ্কস? খাই না cold drinks। তাহলে কোল্ড ড্রিঙ্কস, ও খায় না, তাহলে আমি খাই না cold drinks। যা। তাহলে আমরা 3জন কফি খাই, ও পরে খাবে কোন। যাই হোক, আমাদেরকে এবার আস্তে আস্তে শেষ করতে হবে। শেষের আগে একটাই কথা বলি, সেটা হলো আমাদেরকে এগোতে হবে, বাচ্চাদেরকে সাপোর্ট করতে হবে, বাচ্চাদেরকেও খেয়াল রাখতে হবে যে আমাদেরকেও প্যারেন্টসকে খুশি করে চলতে হবে। একটা আছে কথা। বল। If you are determined, nothing can stop you from achieving your dream. Yes.
এটা একটা 8-9 বছরের বাচ্চা বলছে, অথচ আমরা এটাকে মেনটেন করি না। শিখতে হয় বাচ্চাদের থেকেও, যে বাচ্চারাও, এখনকার বাচ্চারাও কত কিছু জানে, কত কিছু বোঝে। যাই হোক, অনেক অনেক শুভেচ্ছা তোকে। আর আগামী দিনে যখন তুই অনেক বড় হবি, তখন আমার এই ভিডিওটা আমি দেখবো আর ভাববো আমি কার সাথে লাইভ করেছিলাম। আশীর্বাদ করো। একদম। তোকে তোর তোর কারুর কিচ্ছু দরকার নেই, তোর বাবা মা তোর সাথে আছে। এর থেকে বড় আশীর্বাদ তোর জীবন আর কিচ্ছু নেই। তোর এত বড় একটা পরিবার তোর সাপোর্টে আছে। সুতরাং আগামী দিনে তুই অনেক বড় জায়গায় যাবি, অনেক বড় কিছু করবি একদম। বাট নিজেকে কিন্তু প্রচুর যত্ন করতে হবে। আমি কোল্ড ড্রিঙ্কস খাই না, কিন্তু আমি বাড়িতে গিয়ে লুচি খাবো, পরোটা খাবো, সেটাও মেনটেন করতে হবে কিন্তু। আজকে আমার দাদাই এসছে, এই জন্য কালকে আমার বার্থডে তাই মানে ওই জন্য আজকে তুই তাহলে তাই দিয়ে কোল্ড ড্রিঙ্কসটাও খেতে পারতিস। আমি কোল্ড ড্রিঙ্কস এমনিও খাই না। মানে কি হয়, তোর গলা চুকুর গলা চুকুর আমার করবে? এমনি ভালো লাগে না cold drinks। বাহ, ভেরি গুড। আমি তো প্রথম করে বাচ্চার থেকে শুনলাম যে কোল্ড ড্রিঙ্কস খায় না। বাপ রে বাপ, না খেলে তো খুব ভালো হতো। যাই হোক, আমাদের কিডসদের তোর তরফ থেকে কোনো মেসেজ দে, দেন আমরা লাইভটা অফ করব। মাইক্রোফোনটা ওর হাত, হ্যাঁ। অলওয়েজ ডিটারমাইন্ড, অলওয়েজ থিঙ্ক পজিটিভ, তাহলেই তুমি গোলে, নিজের গোলে আর ড্রিমে পৌঁছতে পারবে। আপনার তরফ থেকে আমাদের প্যারেন্টসদের, যারা আমাদের বাচ্চাদের যারা মা বাবা, তাদের জন্য আপনার তরফ থেকে কোনো মেসেজ? ধরুন আমরা প্যারেন্টস, আমি একজন চাইল্ড কাউন্সিলরও। তো আমার 30 বছরের ভাবনাটাকে আমি কখনো 9 বছরের বাচ্চার উপরে চাপিয়ে দেবেন না, এটাই আপনাদের বলার। আমরা আমাদের মতন করে ভাববো, তারা তাদের মতন করে ভাববে। তাদের ধারণাটাকে প্রায়োরিটি দেওয়াও কিন্তু একটা বড় ব্যাপার। ঠিক, ঠিক, সুতরাং আজকে ওর প্রায়োরিটিটাকে আমি, মানে ওর ভাবনাটাকে প্রায়োরিটি দিতে পেরেছি বলেই ও কিন্তু এই জায়গায় আজকে দাঁড়িয়ে থাকতে পেরেছে। অনেক প্রচুর, আর কি কোনো প্রফেশন নেই, এই প্রফেশন চুজ করতে হলো, এরকমও তো আমাদের শুনতে হয়েছে। সুতরাং নেগেটিভ কমেন্ট বাদ দিয়ে আজকে এই জায়গায় যে বসে থাকতে পেরেছে, শুধুমাত্র পজিটিভ থিঙ্কিং রাখবেন, পেশেন্সটা রাখবেন। অল্প দিনে কিছু কিছু অ্যাচিভ করা যায় না। পেশেন্স ছাড়া আপনি যে কোনো ফিল্ডেই কিন্তু আপনি এগাতে পারবেন না। সুতরাং মানে পজিটিভ থিঙ্কিং রেখে বাচ্চা কি চাইছে সেটা কিন্তু আগে বোঝাটাকে, ওদের মনটাকে বুঝতে হবে, এটাই আমার বলার। আর একটা বলতে চাই, মডেলিং ইজ মাই প্যাশন, সো আই ওয়ান্ট টু বিকাম আ সাকসেসফুল রোল মডেল ইন মাই লাইফ। ইয়েস। সো আমাদের যারা ইন্ডাস্ট্রিতে আসছো, আসার কথা ভাবছো, এবং ওর যারা বন্ধুরা এই লাইভটাকে এক্সক্লুসিভ মোডে দেখবে, তাদের জন্য মেসেজ রইল, যদি আমাদের ইন্ডাস্ট্রি তোমাদের ভালো লাগে, আসতে ইন্টারেস্টেড থাকো, অবশ্যই রাইজিং স্টারের সঙ্গে অবশ্যই যোগাযোগ রাখবে। এইটুকুনি কমেন্টস পড়ে শেষ করতে হবে। অদ্দেশা দাস লিখেছেন, ইয়েস ম্যাম, মেবি তোদের কেউ হবে, তোদের কোনো ম্যাম ট্যাম হবে উনি। ইয়েস ম্যাম লিখেছেন অদ্দেশা। রুমা ম্যাম লিখেছে, তোষানি অনেক দূর যাবে, যার এই রকম অ্যাক্টিভ মা বাবা থাকে পাশে। আমি ফার্স্ট ডে ওকে দেখে মনে মনে ভেবেছিলাম অনেক ট্যালেন্ট আছে ওর মধ্যে। আশীর্বাদ করুন ম্যাম। রুমা ম্যাম আমাকে বলছে, দেখো 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 দেখো, মেরে যেরকম করে বলে, দেখো 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 এটাকে দেখো দেখো দেখো। হ্যাঁ আমি দেখছি তো, আবার সেটা আমার ভিডিওতে এসেছে। আমি কিন্তু অন্য লুকটা ভেবেছিলাম ক্রিয়েট করব, তো স্যার ছাড়া তুমি কিছু করি না। ধরুন মানে কোথায় কি সাজবো না সাজবো অনেকগুলো অপশন ছিল, তো স্যার বললেন এটাই চুজ করুন, এটাই বেস্ট হবে ওর জন্য। তো আজকে স্যারকে মানে থ্যাঙ্কস জানাতে চাই আবার, মানে স্যারকে থ্যাঙ্কস জানানোর ভাষা তো নেই আমার কাছে, কিন্তু মানে ওই লুকটা যে ওখানকার জন্য অ্যাপ্রোপ্রিয়েট উনি ভেবেছেন, এটাই মানে অনেক। ঠিক ঠিক ঠিক। স্যারও খুব সাপোর্টিভ। স্যার তো সাপোর্টিভ ভাই, স্যাররাই মানে গুরুর সমস্ত কিছু তার শিষ্যদের মাধ্যম দিয়েই রিফ্লেক্ট করে। স্যারকে বলতে চাই, আমি পিকচার বাকিয়ে প্রোমো দেখ। সবাইকে thank you। অদ্দেশা দাস লিখেছে, অল দ্য বেস্ট
মৌসুমী বিশাল ওদের ইভেন্টেরই একজন পার্টিসিপেট ছিল মনে হয়। ও মৌসুমী বিশাল লিখেছে, হাই কেমন আছেন স্যার? খুব ভালো আছে মৌসুমী। আরজু ম্যাম লিখেছে, অ্যাডভান্স হ্যাপি বার্থডে বেটা, উইথ মাই লাভ। Thank you, ma'am. সবাই মিলে আমরা ওকে একটা উইশ করে দিই, হ্যাপি বার্থডে। অনেক অনেক দূর যেতে হবে, অনেক পরের দূর। সামনের বছর এই দিনে ও আমাদের থেকে আরো ওর থেকে আমরা আগামী 365 দিন পরে অনেক বেটার কিছু দেখবো, বেটার কিছু পাবো, আমরা শিওর, আপনারাও শিওর। যাই হোক, আমাদেরকে শেষ করতে হবে এবার। সবাইকে বলছি, আমাদের সামনে একটা ইভেন্ট, আমাদের বসন্ত উৎসবের ইভেন্টটা আসছে, সেটা গতকাল থেকে আমরা অ্যানাউন্স করেছি। 28শে ফেব্রুয়ারি আর 1 মার্চ, ওই দিনকে প্রত্যেকটা স্টুডিও ওনার, মডেল, মেকআপ আর্টিস্ট সবাইকে বলছি, ওই দিনকে তোমরা কোনো প্রফেশনাল শ্যুট রেখো না, চেষ্টা করো সবাই এক জায়গায় মিলিত হওয়ার এবং আমাদের মার্কেটটাকে ভাস্ট করার। কারণ ওখানে এই দুটো দিন বিভিন্ন কলেজের নতুন স্টুডেন্টরা আসে, যারা এই ইন্ডাস্ট্রিতে এসে আমাদের সাথে কন্ট্যাক্ট তৈরি করে এবং আমাদের তোলা ছবি তাদেরকে একটা ফিউচার মডেল তৈরি করতে পারে। সুতরাং প্রত্যেকটা ফটোগ্রাফারকে বলছি, তোমরা সেই দিনকে কোনো শো রেখো না, কোনো শ্যুট রেখো না। মডেলদেরকেও বলছি, সারা বছর তোমরা রোজগার করো, একটা দিনের রোজগার যদি তোমরা না করো তাহলে সারা বছরের জন্য ভেবে নাও, সারা বছরের জন্য তোমাদের পথ তৈরি হয়ে গেল। কারণ সেদিন তুমি একটা ফটোগ্রাফারের সাথে শ্যুট করছিলে, কিন্তু কলকাতা বসন্ত উৎসবে এলে তোমার 5000 ফটোগ্রাফারের তোমার সামনে তুমি এসে পড়বে, যেখান থেকে তুমি একটা বড় ভাস্ট জগৎ দেখতে পাবে। সুতরাং সবাইকে বলছি, দুটো দিন এই ইভেন্টে কোনো পয়সা করি কিচ্ছু লাগে না। এটা আমাদের 13 বছর। আশা করছি সবকিছু ঠিক হবে। ভগবান আমাদের সাথে আছেন, জগন্নাথ দেব স্বয়ং আমাদের সাথে থাকেন দুদিন রথে চড়ে। সুতরাং আমরা ভালো কিছু পারফর্ম করব এবং সবাই হেই সাজবো। আজ থেকে মেয়েরা শাড়ি কেনা শুরু করে দিয়েছে, ব্লাউজ কেনা শুরু করে দিয়েছে, কেন না বসন্ত উৎসবে আমরা কি সাজবো, আজ থেকে কালচার শুরু হয়ে গেছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার দেখা হবে শনিবার লাইভ রাইজিং স্টারেরই আর এক মেম্বারকে নিয়ে। থ্যাংক ইউ, গুড নাইট। বাই।